ফরিদ ভাই, মানে আমি বারবার আসলে জাহাঙ্গীর ভাইকে বলবার যেটি চেষ্টা করলাম, এবং জাহাঙ্গীর ভাইও পরিষ্কার করে যেটি বলবার চেষ্টা করছিলেন যে আগের জায়গায় ফেরার আসলে কোনো সুযোগ নাই, যেভাবেই আপনারা বলেন কিনা সবকিছু ব্যাখ্যা পাওয়া গেছে কিনা সংসদে। আমি জাস্ট একটা উদাহরণ দিই। বিএনপি বিএনপি সরকারি দল ওনারা 3টা ডকুমেন্টের উদাহরণ দেয় বারবার। একটা হচ্ছে যে 31 দফার উদাহরণটা বেশি দেয় সবচেয়ে, নির্বাচনী ইশতেহারের কথাও বলে, পাশাপাশি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে, দাড়ি কমা সেমিকোলন সহ। এটা বোধহয় স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়েও বলেছেন। আজকে যে 2টা বিল বাতিল করা হলো, বিচার বিভাগ সংক্রান্ত যে 2টা বিল, আমি একটু আপনাকে পড়ে শোনাই। 31 দফার দফা 10 থেকে পড়তেছি। অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের উপরে ন্যস্ত হইবে। বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন একটি পৃথক সচিবালয় থাকিবে। সেই পৃথক সচিবালয় করার জন্য কোর্টের রায় আছে, সেই রায় অনুযায়ী একটা অধ্যাদেশ করা হয়েছিল, সেই অধ্যাদেশ অনুযায়ী অলরেডি একটা সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে। আচ্ছা, এটা গেল 31 দফায়। এবার আসলে হচ্ছে নির্বাচনী ইশতেহারে। নির্বাচনী ইশতেহারের দফা 20-এর পরে ঘ বিচার বিভাগ। বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংবিধান ও মাজদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর ও স্বতন্ত্র স্বাধীনতা নিশ্চিত করা হবে। এবার আসেন আমাদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, আমাদের চার্টার, জুলাই চার্টার, যেটা আমাদের বর্তমান সময়ের ম্যাগনা কার্টা। এটা নিয়ে আমি আজকে পত্রিকায় একটা লেখাও লিখছি যে ম্যাগনা কার্টা থেকে জুলাই সনদ, ক্ষমতার পুরনো অসুখ। ক্ষমতার পুরনো অসুখটা কিভাবে, এটা আমি একটু বলি। 52 দফা সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা, এটা বিস্তারিত লেখা আছে, দফা 52 জুলাই চার্টার। সেখানে 32টি রাজনৈতিক দল একমত, কেউ নোট অফ ডিসেন্ট দেয়নি। খেয়াল করেন, প্রত্যেকটা জায়গাতে বিএনপি কমিট করেছে যে তারা সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করবে। এখানে কিন্তু 2টা ইস্যু, আরেকটা হচ্ছে যে বিচারক নিয়োগের প্রসিডিওর, আমি ওইটাতে আপাতত যাচ্ছি না। একটা ইস্যু নিয়ে বলছি, একটা অধ্যাদেশ, ওই অধ্যাদেশটা বাতিল করা হয়েছে। বাতিল করার সাথে সাথে আজকে থেকে যে সচিবালয়টা অলরেডি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সচিবালয়ের এই মুহূর্তে আর কোনো কার্যক্রমের কোনো বৈধতা নেই। এখন এইটা যদি কমিটমেন্ট রক্ষা হয়, এটা যদি সংস্কারের ব্যাপারে তাদের সিরিয়াসনেস হয়, তাহলে আমার 4টা যে বাতিল হলো তার মধ্যে একটা আজকে বাতিল হয়েছে। এটা আজকে বাতিল হয়েছে, কিছুক্ষণ আগের খবর, আজকে পার্লামেন্টে এটা বাতিল হয়েছে। তো এটা যদি হয় তাহলে মানবাধিকার কমিশনেরটা তো হয়েছেই, এটাও আমি বললাম, বিচার বিভাগেরটাও বললাম। তো পুরনো ধরেন বিচার বিভাগ নির্বাহী গুমের বিষয়ে আমি সালাউদ্দিন সাহেবের বক্তব্যই দেখছিলাম যে সেটির আসলে তদন্ত হয় মানবাধিকার কমিশনের আন্ডারে, এবং সেটা লং টাইম লাগে। সেটিকে আইসিটির আন্ডারে আনা যায় কিনা, তাহলে তড়িৎ গতিতে করা যাবে, মানে আলটিমেটলি আমাদের উদ্দেশ্যটা কি, গুম প্রতিরোধ করা, মানবাধিকার নিশ্চিত করা, সেটির জন্য যদি মডিফাইড করে আইনটা আনা যায়, সেটি কি? আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে যে যেহেতু আমরা একটা ব্রিটিশ কলোনির উত্তরসূরি রাষ্ট্র, এখানে সমস্যা হচ্ছে আইনজীবীরা, আইন বিশেষজ্ঞরা, ওনারা যে কথা বলেন, এর বাইরে আবার ওনার লেভেল কিংবা ওনার থেকে আরো ভালো লেভেলের আইনজীবী এবং আইন বিশেষজ্ঞ না হইলে ওই কথাটা জনগণ পাত্তা দেয় না। জনগণ ঠিক না, সাধারণ জনগণ পাত্তা দেয়, আমাদের শিক্ষিত সমাজ এটাতে পাত্তা দেয় না। উনি যেটা বললেন, ধরেন আমি বুঝলাম এই সমস্যার সংকটটা আছে, ঠিক আছে, সংকটটা থাকার জন্য আপনার কেন হাসিনার আইনে ফেরত যেতে হবে? আপনি 15টা অধ্যাদেশ সংশোধনী করতেছেন না, এটাও করেন, অসুবিধা কি? এটা তো আপনি করছেন না, এতে আপনার গুড ইন্টেনশন ক্রিয়েট হয়। এই তর্কে না পেরে বিএনপির অনেক নেতা আমাকে ধরেন এই ধরনের টকশোদের আক্রমণ, আপনারা গুম সম্পর্কে কি জানেন? আমরা গুমের সবচেয়ে বেশি ভিকটিম, আপনারা ছিলেন নাকি গুমের সময়? আমরা গুমের জন্য আন্দোলন করছি। কথা তো মিথ্যা না, এখানে কথা মিথ্যা না, কথা মিথ্যা না, ইন্টেনশন এবং টোন এটা গুরুত্বপূর্ণ। একই টোনে হাসিনা কথা বলতো, একই টোনে। আমরা মুক্তিযুদ্ধ করেছি, তারা তো ভিকটিমাইজ হয়েছিল, ওরা হাসিনাও তো নিজেকে ভিকটিম দাবি করতো, এখন কি ভুলে হাসিনাও তো হাসিনাও তো অনেক ভিকটিম ব্যাপার আছে। আমি সেটা বলছি না, আপনি ভিকটিম হইছেন মানেই সকল নৈতিকতার কিংবা সকল কিছু করার ক্ষমতা আপনি পেয়ে গেছেন, আর কেউ প্রশ্ন করতে পারবে না। দিস ইজ এ কমপ্লিট অটোক্রেসি। আপনি ভিকটিম হইছে মানে আপনাকে আর কেউ প্রশ্ন করতে পারবে না, কমপ্লিট অটোক্রেসি। কারণ খুব গুরুত্বপূর্ণ একজন দার্শনিকের কথা আছে যে প্রত্যেকটা মজলুমের অন্তরে জালিম লুকিয়ে থাকে, সুযোগ পাইলে সে জালিম হয়ে উঠতে পারে। এই জন্য যে মজলুম গতকালকে ছিল, আজকে যে ক্ষমতায় এসেছে, তার জালিম হওয়ার সম্ভাবনা আছে। তাকে আটকানো হইতেছে গিয়া রাজনৈতিক কর্মীর দায়িত্ব জনগণের পক্ষ থেকে। প্রশ্নের সেটি কি সবার ক্ষেত্রে আপনি বলেন, মানে এই যে প্রতিটি মজলুমের ভেতরেই যে জালিম লুকিয়ে থাকে, মানে এটা একটা ধরেন, এটা একটা মেটাফোর, যারা লিডিং দিয়েছিল তাদের মধ্যে অনেকের মধ্যেই তো আছে। আপনি ধরেন আজকে ইসরায়েল দেখেন না, হলোকাস্টের মধ্যে যেভাবে ইহুদিদেরকে নিধন করা হলো, ওই হলোকাস্টকে পুঁজি করে একটা নতুন পলিটিক্যাল
ইডিওলজি জায়নিজম সেটা প্রতিষ্ঠা হইলো, একটা মানে কলোনি স্থাপন করলো প্যালেস্টাইনে, এবং ওইটাকে বেস করে আজও ধরেন মনে করেন যে গণহত্যা চালানো হচ্ছে। এই যে আমি গতকালকে একটা ভিডিও আজকে আমি শেয়ার করছি ফেসবুকে, মানে ধরেন আমরা বাক স্বাধীনতার কথা বলি, আমেরিকাতে অন্তত এতটুকু আছে, পেন্টাগনে কয়েকজন অফিসারকে ডেকে নিয়ে গেছে, কারণ এদেরকে বলছিল হচ্ছে অস্ত্র নিয়ে ইসরায়েলে যাইতে, তো ওরা অস্বীকার করছে আমরা যাব না। তারপরে এদেরকে ওইখানে অ্যারেস্ট করতেছে, অ্যারেস্ট করার সময় এটা ভিডিও করছে, ওই ভিডিওটা পাবলিশ করা হয়েছে। তো ওই ভিডিওর মধ্যে মানে একেবারে সিনিয়র লেভেল অফ অফিসার্স, এর ভিতরে 3জন ভদ্রমহিলা, একজন পুরুষ, আমি দেখলাম যে ভিডিওটা, ওরা চিল্লায় চিল্লায় বলতেছে যে প্যালেস্টাইনে জেনোসাইড হচ্ছে, হলোকাস্টকে তোমরা প্রতিবাদ করো, হলোকাস্টের মতো আরেকটা জেনোসাইড হচ্ছে প্যালেস্টাইনিদের উপরে, তোমরা আমেরিকানরা এটার প্রতিবাদ করো, এটার প্রতিবাদ করো। আছে তো, পৃথিবীতে এই ঘটনা আছে, জি। পৃথিবীতে এই ঘটনা আছে। সো মানে আমি এত বড় জায়গায় যেতে চাই না, আমার কথা হচ্ছে যে আপনি এটা কমিট করেছিলেন, আপনি করছেন না কেন? প্রশ্নের উত্তর কি? উত্তর দিতে হবে তো। মানে আপনি বললে হবে না যে ধরেন উনি আমার সাথে খুব ভালো, প্রধানমন্ত্রী ধরেন প্রতিদিন বিরোধী দলের নেতার সাথে বসে থাকে, তাতে লাভ কি? উনি যদি পুরনো পথে বাংলাদেশকে চালাতে চান তাহলে তো হবে না। উনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান। কি প্ল্যান? হাসিনার রাষ্ট্র আপনি চালাবেন? ধরেন ওনারা খুব বড় খুব ধরনের খেপে অভিযোগ যায়, কিন্তু। উনি খুব খেপে যায়, ওনারা খুব খেপে যায়। 72-এর সংবিধান শুনলে আপনাদের গায়ে জ্বলে কেন? আপনারাও তো 72-এর সংবিধান রাখতে চান না, আপনারা তো 78-এর সংবিধান রাখতে চান। আপনারা কি 72-এর সংবিধানের ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র রাখতে চান? 72-এর সংবিধানে তো বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না, সেটা কি আপনারা উঠাই দিতে চান? আপনারা 72-এর সংবিধানে তো ধরেন ইয়ে ছিল না, কি বলে যে রাষ্ট্রধর্ম ছিল না, আপনারা কি সেটা উঠাই দিতে চান? খেয়াল করেন, ওনারাও তো এটা চায় না, ওনারাও তো 78-এর তারা তো 72 হ্যাঁ, কিন্তু তার মধ্যে আবার একটা মুজিব-ইন্দিরা কথা- সংবিধান তার বলে মধ্যে না। আবার একটা কথা আছে, এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। ওনারা যেটা বলেন এটা ঠিক, ওনারা আসলে যে কাঠামোগত যে আবরণ, এটাকে পরিবর্তন দেখিয়ে এটার যে মূল ক্ষমতা কাঠামো ওইটাকে ঠিক রাখতে চান। ওই যে বিচার বিভাগ নিজের অধীনে থাকবে, ওই যে পার্লামেন্টে আর্টিকেল 70 থাকবে, জি। এবং 142 দিয়ে সংবিধানকে বাকশাল প্রতিষ্ঠা করা যাবে। পঞ্চদশ সংশোধনীর পথে তো আবার হাঁটতেছে সরকার। বড় রকমের অভিযোগ আসলে। বড় না, সিরিয়াসলি জাহাঙ্গীর পঞ্চদশ ভাই আসলে সংশোধনীর বলা, পথে আমাদের- হাঁটতেছে। আরেকটা হচ্ছে যে 31 দফার কথা বারবার বলা। 31 দফার প্রথম কথা হচ্ছে সাংবিধানিক সংস্কার কমিশন প্রতিষ্ঠা করা হবে। খেয়াল করেন আমরা ওনারা কি শেষ করলেন, দিকে আছি। ওনারা কি করলেন, এসে সংবিধান সংশোধনের একটা সংসদীয় কমিটি করলেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ তো নেনই নাই, গণরায়কে জি। তো ধরেন প্রত্যাখ্যান করেছেনই, শপথ করলেন, এবং পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে সংবিধানে তো কোথাও সংস্কার কথা লেখা নাই। কে বললেন? যিনি আসলে যখন 31 দফা লেখা হচ্ছে উনি তখন দেশে ছিলেন না। তার মানে আইদার উনি আবার এসে বলছেন উনি নাকি প্রচুর পড়াশোনা করছেন, তাহলে আইদার উনি এসে 31 দফা পড়েন নাই, অথবা 31 দফা সম্পর্কে উনি বোঝেন নাই, অথবা 31 দফাকে উনি ওন করেন।